আসসালামু আলাইকুম। যারা আমার কথা শুনছেন শুনবেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ৩-৪ দিন ধরে ঘটনাগুলো দেখছেন, সবই আপনারা অবগত আছেন। এই সব কিছুই ঘটছে ইউনূসীয় জবানে। এই ইউনূসের ক্রোধে এবং জামায়াতে ইসলাম এবং বিএনপির সহযোগিতায় ৩২ নম্বর ভাঙা হয়েছে, সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে। মানে 1971 নামে এখন আর কিছুই থাকবে না। এই যখন পায়তারা চলছে যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে কিনা, আপনাদের কি মনে হয়? সারা পৃথিবীর যে জায়গায় এই ছাত্রীগুলো যাচ্ছে সেখানেই দৌড়ানি খাচ্ছে, সেখানেই থাপ্পড় খাচ্ছে। এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে। আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিং এ, বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ার গুলো আছে, এগুলো ভেঙে ফেলা খুব সহজ। গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না, তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর, প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে। গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে, ইউনূস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না। এগুলো সব ৩২ নম্বর যেভাবে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, এগুলো সব প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে। এখন আমি আমার ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো, আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন, একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন, যে এই যে গ্রামীণ টাওয়ার গুলো ভাঙে কিন্তু খুবই সোজা। এগুলোর জন্য 1000 ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না। দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ার গুলা ভেঙে ফেলা যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে। শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার। কারণ একটা জিনিস কি জানেন, যখন আপনি কারো পেটে লাথি মারবেন তখন তার যায় মাথা নইরা ওঠে। কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি মারবেন তার খাওয়া দাওয়া বন্ধ। সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে ধীরে আক্রমণ শুরু করবেন, তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে। এই যে সমন্বয়কদের একটা দুটা করে, যেমন বিদেশে যারা আমরা দৌড়ানি দিচ্ছি এদেরকে, তারা কিন্তু না খাইয়া না দেয় দৌড়ানি দিচ্ছি। আমরা কিন্তু গত 16 বছরে কিছুই খাইনি। তা আপনারা যারা দেশে আছেন, যারা বুক ফুলে হাঁটছেন, তারা কেন দুই একটা ছোটখাটো সমন্বয় হইল ধোলাই করতে পারতেছেন না? আপনারা দুই একটার ধোলাই করেন, দুই একটার পাছায় অ্যান্টিক্যাটার চালান, দেখেন না কি হয়। গত 1 বছর আমাদের মিছিল বাড়িতে 8 জন, 10 জন, 15 জন বা 20 জন নিয়ে, আর গত সপ্তাহে একবারে 100-150 জন লোকের মিছিল। তবে যতটুকু ওই মিছিলে শুনতে পারলাম যে এরা 25 থেকে 30 জন ছিল, কিন্তু সাধারণ পাবলিক নেমেছে। এটা হচ্ছে সাহসের ব্যাপার। আপনার সাহস করে একবার যদি মিছিলে নাইমা যান, দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা এমনিই জোট হয়ে যাবে। সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলা, এই গ্রামীণের ডাক্তার ইউনূসের কোনো স্থাপনা যাতে না থাকে, সব নিশ্চিহ্ন করে দিতে হবে। সুতরাং শুরু হোক ছোট থেকে, গ্রামীণের সমস্ত টাওয়ার গুলা ভাঙা দিয়ে শুরু হোক, ছোটখাটো করে হোক। বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে, এগুলো ভাঙা খুব সোজা। চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে, সেখানে তার চুরি হয়ে গেছে, আজকে লাইট পোস্টও চুরি হয়ে গেছে। তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন? রড দিয়ে বাড়ি দিলেই ভাঙা যায় ভাই, এটা প্লাস্টিক, ওগুলো ভাঙা যায়, ভালোভাবে মারলেই ভেঙে যায়। সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন, গ্রামীণ নিয়ে চিন্তা করেন। আপনারা জানেন বাংলাদেশে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসের আগে আগে বাংলাদেশে 1971 সালের ঘাতক দালাল রাজাকার আলবদর, জামাতে ইসলামী আল শামস, তারা মিলে রাজাকার তাইজুলকে দিয়ে একটি ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে, যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই রকম মানুষদেরকে ওই রাজাকারদের ট্রায়ালে, যুদ্ধ অপরাধীদের ট্রায়ালে একটি
প্রহসনের বিচার করে ফাঁসি দেওয়ার একটি রায় চূড়ান্ত করে ফেলেছে, যে রায়টি খুব তাড়াতাড়ি ঘোষিত হবে। আমরা এটিকে মনে করি একটি অবৈধ আদালত, এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড এই আদালতে করা হচ্ছে এবং সমস্ত বায়াসড, পলিটিক্যাল মোটিভেটেড, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কিন্তু এই বিচারটি করা হচ্ছে। কার বিরুদ্ধে? কামাল ভাই, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আরেকজন হচ্ছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এখনো যিনি প্রধানমন্ত্রী বাই ভার্চু অফ কনস্টিটিউশন, শেখ হাসিনা। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি কেন অবৈধ, সেটি কেন এই আইনে চলে না, তার একটু ব্রিফ হিস্ট্রি আপনাকে বলতে চাই, আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিষয়টা হচ্ছে, দেখেন 1971 সালে 26শে মার্চ যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধটি এই বাংলার জমিনে ছিল। এই জমিনে যারা যুদ্ধ করেছে তারা ছিল দুইটি পক্ষ। একটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপামর জনসাধারণ, আরেকটি পক্ষ ছিল 1971 সালের পাকিস্তান হানাদার বাহিনী। এই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন আমাদের এই ল্যান্ডটিকে অকুপাই করে মানুষকে হত্যা করছিল, তখন এই পাকিস্তানের কিছু কুলাঙ্গার সন্তান এই পাকিস্তানিদের কোলাবোরেটর অর্থাৎ দালাল হিসেবে কাজ করেছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে সনদ, আমাদের যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা, সেখানেও বলা আছে কারা কারা মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যারা পাকিস্তানি আর্মি, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অর্থাৎ এই সংগঠনগুলা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল এবং পাকিস্তানিদের সহযোগিতা করার পরে 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা যখন আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টায় যখন আমরা সফলতা অর্জন করে 93,000 সৈনিক নিয়ে যখন আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের সেনাপ্রধান AK নিয়াজি আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা পাই, তখন আমাদের এই দেশটি একটি নতুন যাত্রা শুরু করে। 1972 সালের 4 নভেম্বর আমরা একটি কনস্টিটিউশন পাই, অর্থাৎ 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2.5 লক্ষ নারীর সম্ভ্রম, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষের দুঃখ কষ্ট এবং যাতনাকে সম্বল করে আমরা আমাদের এই সংবিধানটি তৈরি করি। এই সংবিধানটি তৈরি যখন 72 সালের 4 নভেম্বর হয়, তার কিছুদিন পরেই 73 সালে বাংলাদেশে আমাদের একটি আইন হয়, যে আইনটির নাম হচ্ছে ICT, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট। এটার পিছনে আরেকটু ইতিহাস আছে। প্রথমে করা হয়েছিল একটি দালাল আইন। দালাল আইনটা করা হয়েছিল এই বাংলাদেশে এই দালালদের বিচার করার জন্য, এবং চিকন আলী নামে একজনের বিচারও হয়েছিল কুষ্টিয়ার এক চিকন আলী নামে এক ভদ্রলোকের। তাকে জিয়াউর রহমান সরকার ক্ষমতা আসার পরে ছেড়ে দেওয়া হয়। এখন দালাল আইনটিকে যখন করা হয় তখন বঙ্গবন্ধু আবার একটি কাজ করেছেন, যে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, অর্থাৎ নিরীহ অসহায় মানুষ যারা নানাভাবে মোটিভেটেড হইয়া নানান কারণে পাকিস্তানকে সমর্থন করেছে, এটা তো পাকিস্তান রাষ্ট্র ছিল, তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে কিছু ছাড় দিতে হবে। তখন এই সাধারণভাবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে বা পাকিস্তানের পক্ষ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এবং সেখানে বলা হয় তবে যারা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব দিয়েছে, এই সব রাজাকারদেরকে দিয়ে কাজ করিয়েছে, সেই সব মানুষ অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, ধর্মান্তরিতকরণ এবং মানুষকে দেশান্তরিতকরণের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে ক্ষমা করা হয়নি। এখানে বলা হয়েছিল একটা সিমলা চুক্তি হয়েছিল, জানেন আপনারা, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান 3টা পক্ষ সেখানে হওয়ার কথা ছিল, কিন্তু মূলত চুক্তিটি হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে। সেই সিমলা চুক্তিতে বলা হয়েছিল যে পাকিস্তানের যেই সব সেনা সদস্য বাংলাদেশের যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, পাকিস্তান সরকার সেটার বিচার করবে। হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয়, সেইখানে অন্তত 34 জনকে যুদ্ধ অপরাধী হিসেবে নিশ্চিত করা হয়। কিন্তু পরবর্তীতে পাকিস্তান যেহেতু আর্মিদের দেশ, পাকিস্তান যেহেতু আর্মিদের সরকার, আপনারা জানেন গত 79 বছরে
পাকিস্তানে একটি সরকারও 5 বছর টেনিউর পালন করতে পারেনি। যার কারণ হচ্ছে পাকিস্তানের সরকার থাকে দুইটি, একটি হচ্ছে আর্মি সরকার আর একটা হচ্ছে জনগণের সরকার। এই জনগণের সরকার কখনো কখনো জীবিত থাকে, আবার কখনো কখনো আর্মি সেটাকে গিলে ফেলে। যার কারণে পাকিস্তানের সরকার কখনো সেই যুদ্ধাপরাধীদের বিচার করেনি এবং পলিটিক্যাল নেতারাও বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে হত্যা, নির্যাতন, দর্শন করেছে তাদেরকে মানে বিচার করতে আগ্রহী ছিল না। যার কারণে পাকিস্তান বিচার করেনি। কিন্তু আমার বাংলাদেশ, আমাদের সেই সক্ষমতা ছিল না পাকিস্তান থেকে এনে বিচার করার। কিন্তু আমাদের দেশে যারা ওই সংজ্ঞায় পড়ে ৭৩-এর এই অ্যাক্টে, তাদেরকে কিন্তু আমরা বিচার করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই বিচারটি থেমে যায়। তারপরে এরশাদের, জিয়াউর রহমানের 6 বছর, এরশাদের 9 বছর, এই হলো 15 বছর। খালেদা জিয়ার আরও 5 বছর, এই হলো 20 বছর। সাত্তারের আরও 1 বছর, এই হলো 21 বছর। মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের আরও 1-1.5 বছর, 22-23 বছর এইভাবে চলে যায়। তারপরে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা বঙ্গবন্ধু হত্যা এবং 71-এর ঘাতকদের বিচার এই দুটি আমরা করব। এবং আপনারা জানেন 93-91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 92 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এবং এই আসিফ নজরুল, আজকের যে লুচ্চা আসিফ নজরুল, সেও কিন্তু সেখানে ছিল। আমিও সেদিন রমনার সেখানে ছিলাম, যে গোলাম আজম ঘাতক দালালদের বিচারের নামে সেখানে একটা জনতার আদালত তৈরি করা হয়। সেই আদালতে এই গোলাম আজমের ফাঁসি রায় জাহানারা ইমাম দিয়েছিল, আপনারা জানেন। তার মানে এখন নয়, আমরা কিন্তু 91 সালের পর থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে এসেছি। এটা রাজনৈতিক প্রতিহিংসার কোনো ইস্যু না, কারণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে কিন্তু জামাত কিন্তু নিষিদ্ধ ছিল, অর্থাৎ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল এই দেশে হবে না। কেননা এই দেশটি অসাম্প্রদায়িক চেতনার উপরে ভিত্তি করে পাকিস্তান ভেঙে হয়েছিল। যার কারণে জামাতকে ভিন্ডিকটিভভাবে বিচার করার জন্য কিন্তু এই আইনটি করা হয়নি। আর জামাতের নেতারা বেশিরভাগই পলাতক ছিলেন পাকিস্তানে। পরবর্তীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 96 সালে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হয় এবং 2008 সালে যখন আবার ফিরে আসে, তখন যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করে। এই বিচার শুরু করার পর আপনারা জানেন যে বহু কাহিনী হয়ে গেল, শাহবাগ আন্দোলন হলো, একে একে বেশ কজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হলো, কেউ কেউ মারা গেল, কারো কারো ফাঁসি দেওয়া হলো, কাউকে জেল থেকে এই সরকার আসার পরে বের করেও দেওয়া হলো। এখন বিষয়টা হলো এই 73-এর যে অ্যাক্ট, এই অ্যাক্টটি যখন 73 সালে করা হয়, তখন পার্লামেন্টের 17টা দিন এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যদি কেউ বিশ্বাস না করেন, আপনারা বাংলাদেশে এটাকে বলে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট, সেই পার্লামেন্টারি হ্যান্ডসার্টটা একটু পড়ে দেখেন। সেখানে বলা আছে যে এই আইনটা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা হত্যা, দর্শন, নির্যাতন, লুণ্ঠন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, শুধুমাত্র তাদের বিচার করার জন্য। তারপরে 2010 সালে সরকার একটি অ্যাক্ট করে সেটাকে অ্যাক্টিভ করার পর পরবর্তীতে ওখানে একটা সংশোধনী এসেছিল। সেই সংশোধনীটা ছিল এই রকম যুদ্ধ অবস্থা যদি ভবিষ্যতে কখনো যুদ্ধ হয়, সেই ক্ষেত্রেও কার্যকর করা যাবে। এখন ব্যাপারটা বোঝেন, 2024 সালে একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশে কি যুদ্ধ হয়েছিল, বলবে হয়নি। শুধু অসভ্য, রাজাকার, আলবদর, আলশাম, পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী গোষ্ঠীরাই শুধু বলবে যে যুদ্ধ। তাহলে দেখেন এই যে বিচারটা এখন হচ্ছে, এই বিচার আপনি যদি শেখ হাসিনা সহ যেই কারো বিচার করতে চান, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, যেই কারো বিচার করা যায়, কিন্তু সেই বিচারটি বাংলাদেশের আইনে হবে, অথবা পার্লামেন্ট একটি আইন করে সে বিচার করবে। যেহেতু পার্লামেন্ট নাই, এখন পার্লামেন্ট যখন সেশনে থাকে না, তখন পার্লামেন্ট যে আইন করতে পারে, যে আইন করার সামর্থ্য আছে, সেই রকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে করা যায় না। দিস ইজ কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তার মানে পার্লামেন্ট সেশনে থাকলে, পার্লামেন্টের 2টা সেশনের মাঝখানে যদি রাষ্ট্রের প্রয়োজন হয়, তখন পার্লামেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্ট দ্বারা আপনি অর্ডিন্যান্স জারি করাতে পারেন। সেই অর্ডিন্যান্সটিও যখন এই 60 দিন চলে যাবে, যদি পার্লামেন্ট সেটি রেকটিফাই না করে, তাহলে সেটি মৃত্যু বলিয়া ধরা হবে। তাহলে এখন যে আপনি প্রতিদিন
এই আওয়ামী লীগের বিচার, অমুকের বিচার, তমুকের বিচার, অমুককে ব্যান্ড তমুককে ব্যান্ড বইলা প্রেসিডেন্টকে দিয়ে যে অর্ডিন্যান্স জারি করাচ্ছেন, আপনারা এটার কোনোটাই বাংলাদেশের আইন অনুসারে বৈধ না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আরেক সেট আইন না আসবে, কনস্টিটিউশন পরিবর্তন না আসবে, বাংলাদেশের নাম না বদলাবে, পতাকা না বদলাবে, মানচিত্র না বদলাবে, এটি সেই বাংলাদেশে রয়েছে। এবং এই বাংলাদেশে যেই কোনো বিচারকে বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে কম্পেটেবল হইতে হবে। যদি তা না হয় তাহলে সেটা নাল অ্যান্ড ভয়েড, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। তাই বাংলাদেশে এখন যে বিচারটি চলছে সেই বিচারটি আটারলি আনকনস্টিটিউশনাল, আটারলি ইলিগাল, এবং এই বিচার একটা কিলিং, আর কিচ্ছু না। বিএনপি, জামাত এবং তার আরও অন্যান্য সাম্প্রদায়িক শক্তি যে কাজটা করছে, এটা ইতিহাস হবে। এই ইতিহাসের দায় তাদের কাঁধে থাকবেই। এবং আমরা যারা বিশ্বাস করি আইনের শাসনে, আমরা যারা বিশ্বাস করি প্রগতিশীলতায়, আমরা যারা বিশ্বাস করি অসাম্প্রদায়িক চেতনায়, তারা একদিন এটার বিচার কিন্তু এই বাংলার জমিনেই করব। এখন আসেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সাম্প্রতিক তিনি এটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, আমার সময় যদি কোনো হত্যা হয় সেটার দায় অবশ্যই আমাকে নিতে হবে। কিন্তু সেই দায়টা কি? দেখেন, বাংলাদেশের সরকার প্রধান যিনি থাকেন, তার দায় হচ্ছে, প্রধান দায় হচ্ছে রাষ্ট্রের সম্পদ এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়া। যদি কোনো সংঘবদ্ধ গোষ্ঠী, কোনো উন্মত্ত জনতা কখনো জনগণের সম্পদ এবং জনগণের জীবন নিরাপত্তার হুমকিতে ফেলে, তাহলে তাকে হত্যা করা, তাকে নিবৃত করা, তাকে অ্যারেস্ট করা, যেইভাবে শক্তি প্রয়োগ করা তার বিরুদ্ধে, সেটা বৈধ হয়ে যায়। এটা শুধু বাংলাদেশের আইনে নয়, আন্তর্জাতিক আইন, জাতীয় আইন, যেই কোনো আইনে, ক্রিমিনাল লতে এটা বৈধ। এটাকে বলে সেলফ ডিফেন্স। ব্যক্তির সেলফ ডিফেন্স না, রাষ্ট্রের ডিফেন্স। এবং রাষ্ট্র সেটাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেখেছেন মেট্রো রেলে আগুন, যখন দেখেছেন টিভি ভবনে আগুন, যখন দেখেছেন সেতু ভবনে আগুন, তখন কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে, সরকারের পক্ষে, বাংলাদেশের সরকার এই শক্তি প্রয়োগ করা বৈধ এবং রিজনেবল। এবং আরও একটি কথাকে দেখেন, এই যে ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে, সেখানে কিন্তু তারা বলছে এগুলোতে শেখ হাসিনা আগুন লাগিয়েছে। অথচ কদিন আগে আপনারা টেলিভিশনে দেখেছেন যারা আগুন লাগিয়েছে তারা বলেছে এগুলোতে যদি আগুন না লাগাতাম তাহলে কি শেখ হাসিনাকে নামানো যেত। তারাই কিন্তু বলছে। তাহলে দেখেন, এই যে বাংলাদেশ, এই যে সমাজ, এই যে রাষ্ট্র, এই যে আইন, এটাকে শুধুমাত্র ছেলের হাতের মোড়া একটা পুতুলের মতো করে ব্যবহার করা হচ্ছে এবং এই বাংলাদেশটাকে একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে। একটা মৌলবাদী, একটা সাম্প্রদায়িক শক্তিকে আফগানিস্তানের মতো বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন, আপনি ইতিহাসের গতিকে বদলাতে পারবেন না, আপনি ইতিহাসের ধারাকে বদলাতে পারবেন না। কিছুদিন হয়তো আড়াল করে রাখার চেষ্টা করতে পারবেন। আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগরের লোনা জল। আমরা বিশ্বাস করি এই জায়গায় বসবাস করতে হলে আমাদের যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। পাকিস্তানের সাথে আমরা ছিলাম, তারা আমাদের প্রতিবেশী নয়, কিন্তু মুসলমান বলে আমাদের রাষ্ট্রের অংশ ছিল, কিন্তু আমরা তাদের সাথে কখনো শান্তিতে থাকিনি। এই ভারতবর্ষ, এটি গণতান্ত্রিক শক্তি, সারা বিশ্বে একটি ব্যান্ড, এবং সবাই তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবেই মনে করে। আজকের দিনে ভারতের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, ভারতের বিরুদ্ধে নতুন প্রজন্মের ব্রেইন ওয়াশ করার যে চেষ্টা চলছে, এটা বন্ধ হতে হবে দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে। প্লাস আগামী 13 তারিখে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে এই মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে হত্যার নীল নকশার অংশ হিসাবে এই আইসিটিতে যে জাজমেন্টটি রেডি করে তারা প্রকাশ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে 13ই নভেম্বর ঢাকা অবরোধের, ঢাকা লকডাউনের একটি কর্মসূচি আছে। আপনারা সবাই সেটি ইতিমধ্যে জেনে গেছেন এবং সেটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি এসিড টেস্ট। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের পুলিশ, আর্মি, বিডিআর সবাই আপনাদের সাথে আছে। আপনারা একটা জিনিস মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন বিচার করা হচ্ছিল তখন সেখানে একটি কথা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গুলির জন্য। আচ্ছা, ডক্টর ইউনূস যে এই 5 জন মানুষকে জায়গায় মেরে ফেললো এবং 17 জন এখনো
অসুস্থ অবস্থায় পঙ্গু হয়ে হসপিটালে রয়েছে গোপালগঞ্জে। আর্মি যে হামলা চালিয়েছিল, আর্মি যে গুলি চালিয়েছিল, সেই গুলি চালানোর নির্দেশটা কে দিয়েছিল? তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, আর এখন ডক্টর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন। তাহলে সেটার যদি অর্ডার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়, এবারের অর্ডারটা কারা দিয়েছিল? ডক্টর ইউনূস তো বলেছিল আর্মি কখনো আর বাংলাদেশে মানুষ হত্যা করবে না। তাহলে এখন এই যে গোপালগঞ্জের মানুষ যাদেরকে হত্যা করা হলো, তারা কি মানুষ নয়? তাদের কি হাত পা নেই? তাদের কি সন্তান নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, মাতা পিতা নেই? তাহলে তাদেরকে হত্যা করার জন্য কেউ না কেউ তো এখানে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশদাতার নামটি আমাদেরকে বলেন। তা না হলে বলেন যে না, আর্মিকে পুলিশকে নির্দেশ দিতে হয় না, আর্মি এবং পুলিশ জানে কখন গুলি চালাতে হবে, কখন তাদের ম্যানুয়ালে তাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যখন প্রমোশন দেওয়া হয়, সেখানে কিন্তু সবকিছু লিখাই থাকে কার কখন গুলি চালাতে হবে, কখন গুলি চালানো থেকে বিরত থাকতে হবে। তাই মিথ্যার বেশাতি নয়, আসুন বাংলাদেশকে যদি ঐক্য করতে হয়, বাংলাদেশের মানুষকে জীবনকে যদি সুন্দর করতে হয়, সকল শ্রেণী পেশার মানুষ, নারীর মুক্তি, দারিদ্র্য থেকে এই দেশকে বেরিয়ে করে নিয়ে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন, যেইভাবে বিশ্বের মডেলে রূপান্তর করেছিলেন, গ্রামকে শহর করে ফেলছিলেন, সেই অবস্থায় আমাদেরকে সেই কথাটি চিন্তা করে আবার সুষ্ঠু রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তা না হলে আগামী প্রজন্ম, আমাদের সন্তানদের জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। আসুন আমরা এই মিথ্যা আইসিটি ট্রায়ালকে নো বলি এবং আইনের শাসন, সিভিলাইজ মানুষের যে কনসেপ্ট রুল অফ ল, সেটাকে ইয়েস বলি। ভালো থাকবেন। একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি, আর একদিকে মিত্রদের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ। এই দুইয়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, জনমনে বাড়ছে আতঙ্ক। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন তারিখ ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচির প্রথম দিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে সরকার বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হলেও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতার কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বরং 11ই নভেম্বর জামাত সহ 8টি দল রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে 10ই নভেম্বর কানাডা হাইকমিশন বাংলাদেশে দেশটির নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় বাংলাদেশের 4টি শহর ও ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যদিও সরকার উপাসনাগুলোর নিরাপত্তা জোরদার করার কথা বলছে, পুলিশের সংখ্যা টহল বাড়িয়েছে, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সরকার মিত্র জামাত ইসলামের শোডাউন কর্মসূচির নিরাপত্তা নিয়ে সরকার উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্বস্তিতে না থাকার কারণে সরকারকে নিতে হচ্ছে বেশ কিছু সিদ্ধান্ত। দায়িত্বে থাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, সূত্রগুলো বলছে। আগে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার মিত্রদের পেত, তখন সরকারের কাজ অনেক সহজ হতো। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সরকারের 3 মিত্রই কেউ আর আওয়ামী লীগ ইস্যুতে সরকারকে প্রকাশ্যে সমর্থন দিতে রাজি নয়। ফলে এবারের আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য সরকারকে মূলত পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13ই নভেম্বর। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 23 অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এর মধ্যে আব্দুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন। 13ই নভেম্বর রায় কিন্তু হবে না, বরং এদিন জানানো হবে রায় কবে দেওয়া হবে। এর প্রতিবাদী আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। 10ই নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে। এরই মধ্যে ভোর থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শনও দেখা গেছে। সারা দিনে রাজধানীর 5 জায়গায় 8টি ককটেল বিস্ফোরণ হয়েছে। 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বিডি নিউজ 24-কে জানিয়েছেন। এর আগে ভোর 3:45টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় 2 ব্যক্তি। এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান
প্রবর্তনের সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল 7:10 দিকে। এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইরাস সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে সকাল 7টার দিকে ককটেল ফাটানো হয়। এছাড়া সারাদিনে অন্তত 3টি বাস পোড়ানো হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোর 5:40 দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং সোয়া 6টার দিকে মেরুলবাড্ডার ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো 34 নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। দর্শক, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশনের উচ্চ সতর্কতা বার্তা। বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে। হলুদ রঙের এই সতর্কতার অর্থ হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা, যার মাধ্যমে ভারতপক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয়। ওই সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিক্ষোভ, অবরোধ, দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সহিংসতা ঘটেছে। হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে কোনো দিন ঘটতে পারে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট শহরের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, মতিঝিল, নয়াপল্টন ও পুরানা পল্টন, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণ বাজার এলাকা। মাত্র একদিন আগেই ঢাকায় নিরাপত্তার শঙ্কা নেই বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অতীতের মতোই তার কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি। প্রশ্ন উঠেছে, নিরাপত্তার চাদরে ঢাকাকে মুড়ে ফেলার পরেও কারা কিভাবে ঘটাচ্ছে নাশকতার ঘটনা? শুধু নাশকতার ঘটনা নয়, ঢাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে। পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 10ই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাহেব মামুন নামের একজনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে। এরপর হামলাকারী দুজন সদর্পে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। ঘটনার পর মামুনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অনেকটা দায় সেরেছে পুলিশ। এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায়। চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন। এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেপ্তার করা যায়নি। দর্শক, পুলিশ সদর দপ্তরের তথ্য মতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। বোমা নিক্ষেপ, মিছিল ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে হওয়ায় এগুলো ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। সরকারের সূত্রগুলো বলছে, আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার তার 3 মিত্র বিএনপি, জামায়াত ও এনসিপি কে মাঠে পেত। এবার আর পাচ্ছে না। কারণ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হারানোর ভয়। যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আঁতাত করে কোনো দল নৌকার ভোটগুলো নিজেদের বাক্সে নিতে চাইছে, এমন সন্দেহও আছে সরকারের মধ্যে। অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের ভোটগুলো কারা পাবে এ নিয়ে নানা হিসেব নিকাশ আছে। রাজনীতির মাঠে এরই মধ্যে এই আলোচনা উঠেছে যে 5ই আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সামনে প্রধান ভিলেন হচ্ছে বিএনপি। কেননা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, আগুন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি এবং মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো অথবা পালিয়ে থাকতে বাধ্য করার পেছনে প্রধানত দৃশ্যমান বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে একসময় জামাতকে আওয়ামী লীগের প্রধান শত্রু মনে করা হলেও 5ই আগস্টের পরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতির কারণে জামাত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হয়। সেই সুযোগটি জামাত এবার কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চায় এবং তারা এই কাজে অনেকখানি সফল হবে বলেও গুঞ্জন রয়েছে।
আবার বিএনপি গত 1 বছরের ভুলগুলো আর করতে চায় না, বরং দলটি নির্বাচনে মনোনয়নকে ঘিরে নিজের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে গিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ঠেকাতে সরকার আর মিত্রদের যে শুধু পাচ্ছে না তাই নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মিত্রদের বিরোধী মেটাতে পারছে না। মরার উপরে খাড়ার ঘা হিসেবে সরকারের জন্য 11ই নভেম্বর আসছে জামাত সহ 8 দলের কর্মসূচি। ইসলামিক দলগুলো ঢাকায় গণজোয়ার দেখানোর হুমকি দিয়ে রেখেছে, সেটিরও নিরাপত্তা দিতে হচ্ছে সরকারকে। আবার রাজনৈতিক দলগুলোকে দেয়া 1 সপ্তাহ সময় শেষ হয়ে গেছে, কিন্তু সরকার কোনো আশার কথা শুনতে পায়নি। উল্টো বল চলে এসেছে সরকারের কোর্টে। সরকার 3 মিনিটের মধ্যে এক পক্ষকে খুশি করতে গেলে আর এক পক্ষ বেজার হবে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির পরপরই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে 15ই নভেম্বর একটি গ্রুপ কর্মসূচি দিয়েছে। এমনিতেই আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদদ দেওয়ার অভিযোগের ডালপালা ছড়িয়েছে বহুদূর, ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উত্তাল হওয়ার আশঙ্কা বাড়ছে। দর্শক, ঠিক 4 দিন আগে সরকারকে প্রাক নির্বাচনী রিপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI। সে রিপোর্টে ব্যাপক আশঙ্কার কথা জানানো হয়েছিল। বলেছিল দেশের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়বে সহিংসতা। ঢাকায় RI এর প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট। বলা হয়, প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক হয়ে গেছে, রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে, স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করছে। বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়েও জানানো হয় শঙ্কা। বলা হয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে। এটি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি ঠান্ডা করার জন্য IRI সরকারের মিত্রদের মধ্যে বোঝাপড়া এবং ইনক্লুসিভ নির্বাচন করার পরামর্শ দিয়েছে। কিন্তু এই 2 পরামর্শের ঠিক উল্টো পথে হাঁটছে সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 10ই নভেম্বর বলেছেন, সরকারের আর আলোচনায় বসার সম্ভাবনা নেই, এবার নিজেই সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, নিজের মিত্রদের মধ্যে সংঘাত নিজেই লাগিয়ে দিয়ে আবার নিজে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত আবার চাপিয়ে দেওয়ার নিগূঢ় রহস্য কি?